হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পারছো যে বিবিএ অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এবং সাবজেক্টটা হচ্ছে ইন ইংলিশ। এবং এই সাবজেক্টটা আমাদের বিবিএ প্রত্যেকটা ডিপার্টমেন্টেই থার্ড ইয়ারে আমাদের পড়তে হয়। বিবিএ অনার্স থার্ড ইয়ারে পড়তে হয়। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, চারটা ডিপার্টমেন্টে আমাদের এই সাবজেক্টটা পড়তে হবে। এবং অনার্স লেভেলে এই সাবজেক্টটা একটা ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টের যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে ইন ইংলিশ, এই সাবজেক্ট নিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল যে আইটেমগুলো আছে এগুলো সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের এই সাবজেক্টটা সম্পর্কে ভালো মতো ধারণা দিতে, যাতে তোমাদের পরীক্ষার মধ্যে এই সাবজেক্টগুলো সম্পর্কে তোমরা ভালো অ্যান্সার করতে পারো। তো আমি পর্যায়ক্রমিকভাবে এই সাবজেক্টের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। হয়তো বইয়ের সাথে তোমাদের আমার লেকচারের যে ধারাবাহিকতা সেটা নাও মিলতে পারে। আমি সাধারণত লেকচার শিটগুলো তৈরি করে হচ্ছে স্টুডেন্টের যেগুলো বোধগম্য বেশি হবে সেই অনুযায়ী ধারাবাহিকভাবে লেকচার শিট তৈরি করি। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্লেক্সিবল বাজেট, লেকচার 1। তো ফ্লেক্সিবল শব্দেরটার সাথে আমরা সবাই পরিচিত। মোবাইলে ফ্লেক্সি লোড আমরা দেই, ফ্লেক্সি লোডের দোকানে গিয়ে আমরা হচ্ছে মোবাইলের 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা হচ্ছে লোড দিয়ে আসি। তো ফ্লেক্সি শব্দের অর্থ হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয়, বাজেট শব্দ হচ্ছে পরিকল্পনার আর্থিক প্রকাশ। বাজেট কাকে বলি? পরিকল্পনার আর্থিক প্রকাশকে বাজেট বলে। পরিকল্পনা কাকে বলি? কোনো কাজ করার আগে যে চিন্তা ভাবনাগুলো আমরা করি তাকে বলা হয়েছে পরিকল্পনা। এবং সেই পরিকল্পনা যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় তখন তাকে আমরা বলি হচ্ছে বাজেট। তো ফ্লেক্সিবল বাজেট শব্দের অর্থ হচ্ছে নমনীয় বাজেট। তো এই নমনীয় বাজেট কি আসলে? বইয়ের ভাষায় বিভিন্ন লেখক এটাকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন আমরা একটু দেখব, তারপর হচ্ছে আমি এটার ব্যাখ্যা করব। তো প্রথমে এটা নিয়ে লেখা আছে ডেফিনেশন অফ ফ্লেক্সিবল বাজেট। ইংলিশে একটা সংজ্ঞা দেওয়া আছে, যেহেতু সাবজেক্ট ইংলিশ আমি আলোচনার সুবিধার্থে তোমাদের জন্য কিছু বাংলা টার্মস এখানে দিয়ে দিয়েছি, কিন্তু পরীক্ষার হলে অথবা সাবজেক্টের অঙ্ক করার সময় আমাদের বাংলা লেখার বা বাংলা অ্যান্সার করার কোনো সুযোগ নেই। তো ডেফিনেশনটা এইভাবে দিছে: এ ফ্লেক্সিবল বাজেট ইজ এ বাজেট ডিজাইন টু চেঞ্জ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি অ্যাটেন্ড। অর্জিত কার্যস্তরের সঙ্গে পরিবর্তিত হতে পারে এমনভাবে যে বাজেট প্রস্তুত হয় তাকে নমনীয় বা পরিবর্তনীয় বাজেট বলা হয়। অর্জিত কার্যস্তরের সঙ্গে, অর্থাৎ নির্দিষ্ট একটা কাজের জন্য আমরা যে বাজেট তৈরি করি, কাজটা শেষ হইলে ওই বাজেটের কার্যকারিতা কী হয়ে যায়? শেষ হয়ে যায়। তখন তাকে কী বলা হয়? ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট বলা হয়। তো এই নমনীয় বাজেট যেমন নির্দিষ্ট একটা প্রোগ্রাম আমরা আমাদের স্কুল, কলেজ, পাড়া মহল্লায় ধরে নিলাম একটা বিজয় দিবসের অনুষ্ঠান করব। এখানে কত টাকা খরচ হতে পারে, স্টেজ খরচ কত টাকা হতে পারে, এখানে মাইকিং খরচ কত টাকা হতে পারে, বিজ্ঞাপন খরচ কত টাকা হতে পারে, এই সবগুলো মিলিয়ে একটা বাজেট আমরা তৈরি করি এবং সে অনুযায়ী আমরা খরচ করি। কিন্তু যখন অনুষ্ঠানটা, প্রোগ্রামটা শেষ হয়ে যায় তখন এই বাজেটের কার্যকারিতাও শেষ হয়ে যায়। এই বাজেটটা দীর্ঘকাল ব্যবহার করা হয় না। এই কারণে এটাকে বলা হয় ফ্লেক্সিবল বাজেট, অর্থাৎ নির্দিষ্ট কার্যস্তরের জন্য। যেমন কোনো বিয়ের প্রোগ্রামের জন্য আমরা একটা বাজেট তৈরি করতে পারি, বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে এই বাজেটের কার্যকারিতা কী হয়ে যায়? শেষ হয়ে যায়। এই কারণে এটাকে বলা হয় নমনীয় বাজেট। এই নমনীয় বাজেটের অঙ্ক করার জন্য আমাদের কী করতে হয়? মূলত তোমরা এখানে বুঝতে পারতেছো যে এখানে একটা ব্যয় বিবরণী তৈরি করতে হয়। এই ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি ব্যয়কে। তবে নর্মালি আচরণের ভিত্তিতে ব্যয়কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয়, ভ্যারিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয়, আর সেমি ভ্যারিয়েবল কস্ট হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। ফিক্সড কস্ট মানে হচ্ছে স্থায়ী ব্যয়, যে ব্যয় উৎপাদন এককের পরিবর্তনের সাথে সাথে বৃদ্ধি পায় না তাকে স্থায়ী ব্যয় বলা হয়। অর্থাৎ আমার কার্যস্তর শেষ না হলেও এই ব্যয়ের কার্যকারিতা থাকে, অর্থাৎ দীর্ঘকাল এই ব্যয়টা ব্যবহার করা হয়। যেমন বাড়ি ভাড়া, আমি আমার কারখানায় কাজ করি বা না করি, আমার ভাড়াটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড। প্রশাসনিক ব্যয়, এই ব্যয়টা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তারপর হচ্ছে বিক্রয় ও বন্টন জাতীয় ব্যয়,
এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট হিসেবে আমরা গুনে থাকি, অর্থাৎ যে ব্যয়টা উৎপাদনের এককের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় না। অর্থাৎ আমি উৎপাদন কম করি বা বেশি করে উৎপাদন না করি, এর সাথে এই ব্যয়ের কোনো সম্পর্ক নেই। এই ব্যয়টা হচ্ছে সাধারণত এককালীন ব্যয় হয়। এরপরটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়। যে ব্যয় উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে প্রত্যক্ষভাবে এবং একই অনুপাতে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল বলা হয়। অর্থাৎ উৎপাদন যদি আমি বাড়িয়ে দিই তাহলে ব্যয় বাড়ে, উৎপাদন যদি কমিয়ে দিই ব্যয়টা হচ্ছে কী হয়, কমে যায়। যেমন আমি 1000 একক পণ্য উৎপাদনের জন্য যদি 20,000 টাকা খরচ করি, 2000 একক উৎপাদনের জন্য আমার খরচ হয় 40,000 টাকা। এটা কি হয়েছে, আনুপাতিক হারে হয়েছে, অর্থাৎ একই অনুপাতে হয়েছে। এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যেমন কাঁচামাল, আমার প্রতিষ্ঠান উৎপাদন যদি বেশি করি কাঁচামাল বেশি লাগবে, কম করলে কাঁচামাল হচ্ছে কম লাগবে। শ্রম অর্থাৎ লেবার কস্ট যেটাকে আমরা বলি, সেই কস্টটা কী লাগে আমাদের, যদি বেশি পরিমাণ পণ্য উৎপাদন করি আমাদের খরচটা হচ্ছে বেশি লাগে লেবার কস্ট, যদি কম করি তাহলে কম লাগে। আর একটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, যে খরচটা সরাসরি লাগে, সেটাও আমরা উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে কী হয়, আনুপাতিক হারে পরিবর্তন হয়। আর একটা খরচ আছে, সেটা হলো সেমি ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ আধা পরিবর্তনশীল ব্যয়। যে ব্যয়ের একটা অংশ পরিবর্তনশীল আর একটা অংশ হচ্ছে স্থায়ী, তাকে বলা হয় কি, আধা পরিবর্তনশীল ব্যয়। অথবা যে ব্যয় স্থায়ীও না পরিবর্তনশীলও না, তাকে কি বলা হয়, সেমি ভ্যারিয়েবল কস্ট বা আধা পরিবর্তনশীল ব্যয় বলা হয়। এই ব্যয়টাকে আমরা আবার এভাবে বলতে পারি, যে ব্যয়টা উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় কিন্তু আনুপাতিক হারে হয় না, তাকে কি বলা হয়, পরিবর্তনশীল সেমি ভ্যারিয়েবল কস্ট বা আধা পরিবর্তনশীল ব্যয় বলা হয়। যেমন বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলের মধ্যে একটা অংশ থাকে আমাদের ফিক্সড, অর্থাৎ যে খরচটা আমরা কি করতে পারি, আমরা বিদ্যুৎ ব্যবহার করি বা না করি, মাস শেষে আমাদেরকে বিদ্যুৎ যে কোম্পানি আছে, পল্লী বিদ্যুৎ বলি বা অন্য কোনো সংস্থা আছে, তাকে আমরা প্রদান করি। কিন্তু আরেকটা অংশ আছে, বিদ্যুৎ যত আমরা বেশি ব্যবহার করব সেই খরচটা আমাদের কি হবে, বাড়তে থাকবে। এই কারণে এটাকে বলা হয় সেমি ভ্যারিয়েবল কস্ট। এর আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, তোমরা নিশ্চয়ই কিছু খরচের সাথে পরিচিত। যেমন আমরা ছাপাখানায় গিয়ে পুস্টারিংয়ের কাজ করি, যখন তুমি যাও সেখানে, তখন তোমাকে বলা হয় যে 1000 পোস্টার বা হ্যান্ডবিল তৈরি করতে তোমার 2000 টাকা খরচ হবে। কিন্তু তুমি যদি এর সাথে আরও 1000 বা 2000 উৎপাদন করো বা তৈরি করো, অর্ডার করো, তাহলে মাত্র 500 টাকা খরচ কী হবে, বেশি হবে। তাহলে দেখা গেলো যে খরচটা কিন্তু আনুপাতিক হারে হয়নি। 1000-এর জন্য যদি 2000 টাকা হয়, আমার 2000-এর জন্য 4000 টাকা খরচ হওয়ার কথা ছিল, সেখানে 2000-এর জন্য ওরা খরচ নিয়েছে কত, 2000, আর 500 টাকা বেশি, অর্থাৎ 2500 টাকা। অর্থাৎ এই খরচটা কি হয় নাই, আনুপাতিক হারে হয় নাই। তাহলে আমরা তিনটা খরচ নিয়ে পরিচিত হলাম। একটা হলো স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট, যে খরচটা উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে কি হয় না, পরিবর্তন হয় না, তাকে ফিক্সড কস্ট বলে। যেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, যেটা উৎপাদনের পরিমাণের সাথে সাথে কি হয়, পরিবর্তিত হয় এবং আনুপাতিক হারে হয়, তাকে কি বলা হয়, ভ্যারিয়েবল কস্ট বলা হয়। আর একটা হচ্ছে সেমি ভ্যারিয়েবল কস্ট, যে খরচটা উৎপাদনের সাথে সাথে পরিবর্তন হয় বাট আনুপাতিক হারে হয় না, তাকে কি বলা হয়, সেমি ভ্যারিয়েবল কস্ট বলা হয়। সেমি ভ্যারিয়েবল কস্টকে আরেকবার বলা হয়েছে সেমি ফিক্সড কস্ট, অর্থাৎ আধা পরিবর্তনশীলও বলা যাবে, আধা স্থায়ীও বলা যাবে। অর্থাৎ এই খরচটার মধ্যে আমাদের একটা অংশ থাকে হচ্ছে ফিক্সড আর একটা অংশ থাকে হচ্ছে কি ভ্যারিয়েবল। তো আমরা মোটামুটি এই থিওরিগুলি আমাদের কাজে লাগে। এই অধ্যায়ের সিলেবাসটা একটু কম পরিসরে, যেহেতু আমাদের এখানে এখন আমি চিনবো কীভাবে পরীক্ষার মধ্যে, আমার তো সরাসরি এখান থেকে দেখে চেনার কোনো উপায় নেই। তো চেনার উপায়টা হচ্ছে কি, আমি একটা হেডলাইন তোমরা দেখতে পাচ্ছ, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড সেমি ভ্যারিয়েবল কস্ট। চেনার উপায় অর্থাৎ প্রশ্নে যখন দেওয়া থাকবে তখন তুমি ওখান থেকে এটা কীভাবে চিনতে পারবা। একটু খেয়াল করো, যে সকল খরচের মোট ব্যয় ফিক্সড কিন্তু পার ইউনিট ভ্যারিয়েবল, সেটা ফিক্সড কস্ট। অর্থাৎ যখন দুইটা কার্যস্তর আমার দেওয়া থাকবে, একটা থাকবে 100%, একটা থাকবে 80%, তখন দুইটা কার্যস্তরের জন্য আমার দেখতে হবে যদি দুই পাশের খরচ মিলে যায়। আবার একটু খেয়াল করো, দুই পাশের খরচ যদি কী হয়ে যায়, মিলে যায়, তখন তাকে কি বলা হবে, ফিক্সড কস্ট বলা হবে। কিন্তু তার পার ইউনিট কস্টটা কী হবে, ভ্যারিয়েবল হবে, অর্থাৎ পার ইউনিট কস্টটা কী হবে না, মিলবে না। আরেকটা জিনিস আছে, যে সকল খরচের মোট ব্যয় ভ্যারিয়েবল কিন্তু পার ইউনিট ফিক্সড, তাকে কী বলা হয়, ভ্যারিয়েবল কস্ট বলা হয়। যে সকল খরচের মোট ব্যয়টা ভ্যারিয়েবল, অর্থাৎ মোট ব্যয়টা মিলবে না। চেনার উপায়টা কি, মোট ব্যয়টা কী হবে না, মিলবে না, কিন্তু তার পার ইউনিট যে কস্টটা আছে সেটা হচ্ছে মিলে যাবে। এই কারণে এটাকে বলা হয়, তখন আমাদের বুঝতে হবে এটা কী খরচ, ভ্যারিয়েবল কস্ট। আর ভ্যারিয়েবলের সাথে সেমি ভ্যারিয়েবলের একটা মিল আছে,
এটারও হচ্ছে মোট ব্যয় ভ্যারিয়েবল, কিন্তু পার ইউনিট ভ্যারিয়েবল, অর্থাৎ পার ইউনিট যে খরচ সেটা মিলবে না, তাকে কি বলা হবে? সেমি ভ্যারিয়েবল কস্ট বলা হবে। যেহেতু এটা বইয়ের ভাষা, আমরা একটা আমাদের মতো করে বলি। দুইটা কার্যস্তর যখন দেওয়া থাকবে, একটা 80%-এর জন্য, একটা হচ্ছে 100%-এর জন্য, সেই ক্ষেত্রে আমরা বুঝবো কীভাবে কোনটা ফিক্সড, কোনটা ভ্যারিয়েবল, কোনটা সেমি ভ্যারিয়েবল। তখন বোঝার জন্য আমাদের কী করতে হবে? যখন দেখবো যে দুই পাশে খরচ মিলে গেছে, যেমন তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 80%-এর জন্য আছে 10,000 টাকা, আর হচ্ছে 100%-এর জন্য আছে 10,000 টাকা, তাহলে দুই পাশে কী হলো? টাকাটা মিলে গেল। এই কারণে এটা হচ্ছে তখন বুঝতে হবে এটা কী আছে? ফিক্সড কস্ট। আর যখন দুই পাশে খরচ মিলবে না, কিন্তু পার ইউনিটের কস্টটা মিলে যাবে, অর্থাৎ যে ইউনিটটা ওখানে দেওয়া থাকবে সেটা দ্বারা যদি আমি মোট টাকারে ভাগ দিই, যদি ভাগফলটা মিলে যায়, তখন সেটা হবে কি আমাদের ভ্যারিয়েবল কস্ট। আর যদি পার ইউনিট কস্টটা না মিলে, তখন সেটা হবে কি? সেমি ভ্যারিয়েবল কস্ট। তো এইভাবে আমাদের আশা করি মোটামুটি তোমরা ক্লিয়ার হয়েছো। আমরা যখন প্র্যাকটিক্যাল প্রবলেমে যাব, অঙ্ক দেখে দেখে অঙ্ক করব আগামী লেকচার ইনশাল্লাহ, এই প্যারাটা নিয়ে আমি কথা বলবো। এই প্যারার সাথে আমরা মিলিয়ে একটা যদি অঙ্ক বুঝিয়ে দেবো, তখন আমাদের 100% এটা কী হয়ে যাবে? তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের থিওরিটিক্যাল জ্ঞানের সাথে সাথেই ওই জ্ঞানটাকে ম্যাথমেটিক্সের প্রয়োগ যখন আমরা করতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের যে জিনিসটা বেসিক, সেটা আমাদের কী হয়েছে? শক্ত হয়েছে। আর একটা জিনিস, তোমরা যেহেতু থার্ড ইয়ারে চলে এসেছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নিশ্চয়ই বুঝতে পারছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যান্সারগুলো কোন লেভেলে করতে হয়, কীভাবে করলে কত পার্সেন্ট মার্কস ক্যারি করা যায়, সেই জিনিসগুলো আমাদের কী করতে হবে? বেসিক না থাকলে আসলে অ্যান্সার করাটা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কী হয় না? সম্ভব হয় না। এই কারণে আমাদের বেসিক জিনিস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো আমরা আজকে একটা অঙ্ক নিয়ে প্র্যাকটিস করব, একটা ম্যাথমেটিক্যাল অঙ্ক নিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, তার সলিউশনটা করে দিব, সাথে সাথে তোমাদের দুই একটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দেবো, যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটা ছকের শরণাপন্ন হবে। এ অধ্যায় অঙ্ক করলে বেশিরভাগই করতে হচ্ছে ছকের সাহায্যে, বেশিরভাগই না, ম্যাক্সিমামই করতে হচ্ছে ছকের সাহায্যে। আমি একটা ছকের নমুনা তোমাদের দিয়ে দিছি, উপরে হেডলাইনটা লেখা আছে প্রিপেয়ারিং ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট তৈরি কীভাবে করতে হয়, অর্থাৎ যে বাজেটটা আমরা তো বাজেট যখন তৈরি করি তখন একটা কাগজের মধ্যে করার চেষ্টা করবো, তাছাড়া সেটা বাজেট হবে না। আমি এক এক জায়গায় এক একটা আইটেম লিখে রাখলাম, এক এক জায়গায় এক একটা জিনিস আমাদের সরিয়ে সিটে লিখে রাখলাম, সেটা কিন্তু আমি যখন বাজেট প্রেজেন্টেশন করব, তখন কিন্তু সেটা আমাদের উপস্থাপন সঠিক মতো হবে না। তো যাই হোক, আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি যে খরচ হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ভ্যারিয়েবল, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে সেমি ভ্যারিয়েবল। আমরা অনেক সময় দুইটা খরচকে দেখিয়ে থাকি, ভ্যারিয়েবল এবং ফিক্সড। অর্থাৎ ওই যে সেমি ভ্যারিয়েবল নিয়ে আমি কথা বলছিলাম, যে সেমি ভ্যারিয়েবলের একটা অংশ থাকে ভ্যারিয়েবলের মধ্যে, একটা অংশ থাকে ফিক্সডের মধ্যে। তো যখন ফিক্সডের মধ্যে আর সেমি ভ্যারিয়েবলের মধ্যে খরচটাকে আমরা ভাগ করে দিব, তখন ওই সেমি ভ্যারিয়েবলের ঘরটা আলাদা করে দেখানোর দরকার নেই, কারণ ওই খরচটাকে আমি কিছু অংশ ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে দিছি, আর কিছু অংশ আমি ফিক্সডের মধ্যে দিয়ে দিছি। তো নর্মালি আমাদের এই যে একটা ছকের প্যাটার্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে এভাবে একটা ছক কাটতে হয় আমাদের। ডিটেলস, এখানে ডিটেলসের জায়গায় আমি পার্টিকুলার্স দিয়ে দিতে পারি, তারপর হচ্ছে রেট অথবা এখানে পার ইউনিট দিয়ে দিতে পারি। লেভেল অফ অ্যাক্টিভিটিস এখানে লেখা আছে ড্যাশ পার্সেন্টেজ টাকা, ড্যাশ পার্সেন্টেজ টাকা। এখানে লেভেল দুইটা থাকতে পারে, একটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, অর্থাৎ যে কটাই থাক না কেন আমাদের অঙ্কের জন্য সেগুলো ইনশাল্লাহ কী হবে না? সমস্যা হবে না, যখন আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমে চলে যাব, তার সলিউশন যখন আমরা করতে যাব। তো যাই হোক, ভ্যারিয়েবল এক্সপেন্সের মধ্যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, আমরা নর্মালি এটা জানি যে যেটা কাঁচামাল, সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স হয়। কিভাবে? কারণ প্রতিষ্ঠান উৎপাদন যত বাড়িয়ে দিই আমার কাঁচামাল তত কী লাগে? বেশি লাগে। উৎপাদন যত কমিয়ে দেবো কাঁচামাল তত কী লাগবে? কমিয়ে লাগবে। এবং ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা জানি যেখানে রেটটা দিয়ে দিতে হয়, অর্থাৎ পার ইউনিটের যে কস্ট, এটা শুধুমাত্র ভ্যারিয়েবল এক্সপেন্সের ক্ষেত্রে হয়, এটা ফিক্সড এক্সপেন্সের ক্ষেত্রে লিখতে হয় না। কারণ ফিক্সড এক্সপেন্স তো আমার যে রেটটা দেওয়া আছে তার কোনো কার্যকারিতা নাই, কারণ ওখানে সব লেভেলই কী হবে? সমান হবে। তো ডিরেক্ট ম্যাটেরিয়াল এভাবে সফট অঙ্কন করবে, তারপরে যাবে ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, আদার, ভ্যারিয়েবল এক্সপেন্সেস। এই আদারের মধ্যে অনেক আইটেম যাইতে পারে। ওখানে অঙ্ক ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যখন আমরা যাব, তখন বুঝতে হবে ওই যে আমাদের ডেফিনেশনটা আছে যে যে খরচটা পরিবর্তন হবে
কিন্তু পার ইউনিটে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্সেস। এর মধ্যে অন্য কোনো আইটেমও যদি আমাদের থাকে, সেটা স্যালারি থাকতে পারে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ থাকতে পারে, রেন্ট এক্সপেন্স থাকতে পারে, সেই খরচগুলো আমাদের কী করতে হবে, ওই যে অঙ্কের অবস্থা বুঝে, অঙ্কে তার অবস্থানটা কীরকম আছে সে অনুযায়ী এখানে বসবে। সবগুলো ভ্যারিয়েবল কস্ট যোগ করার পরে হলো কি আমাদের টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্সেস। আমাদের টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্সের ক্ষেত্রে রেটের ঘরটা যোগ করার দরকার নেই, শুধুমাত্র পরের দুটো লেভেল অফ অ্যাক্টিভিটিসের ঘরটা যোগ করে দিয়ে দিলে হবে। এরপরে হচ্ছে ফিক্সড এক্সপেন্স। ফিক্সড এক্সপেন্স ভেরি ইজি, এটা আমি চেনার উপায়টা হচ্ছে কীরকম, যে খরচটা যে কয়টা লেভেল থাক না কেন, 2টা 3টা 4টা যাই থাকতে পারে, সব লেভেলে খরচগুলো কী থাকবে, সমান থাকবে, তখন তাকে কী বলা হবে, ফিক্সড এক্সপেন্স বলা হবে। ফ্যাক্টরি ওভারহেড, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবশ্যই রেন্ট, ইন্স্যুরেন্স, ট্যাক্স। রেন্ট মানে হচ্ছে ভাড়া, ইন্স্যুরেন্স মানে হচ্ছে বিমা, ট্যাক্স মানে হচ্ছে কি আয়কর। অর্থাৎ এই যে খরচগুলা আমাদের উৎপাদন বেশি হোক কম হোক আমাদের কি থাকে, পরিবর্তন হয় না, এই কারণে এটাকে বলা হয় ফিক্সড এক্সপেন্স। প্রশ্নপত্রে আমরা কিভাবে বুঝতে পারবো যেগুলো ফিক্সড এক্সপেন্স, যে খরচগুলো আমাদের কি হয় না, পরিবর্তন হয় না। যেমন 80% লেভেলে আছে 1 লক্ষ টাকা, 100% আছে 1 লক্ষ টাকা, অর্থাৎ মিলে গেছে। অথবা 80% আছে হচ্ছে তোমার, অথবা 70% লেভেলে আছে হচ্ছে 10,000 টাকা, ওই 100% আছে 10,000 টাকা, তখন কি আছে, দুটো মিল আছে, তখন বুঝতে হবে যে খরচটা আছে আমাদের ফিক্সড এক্সপেন্স। অর্থাৎ সবগুলো ফিক্সড এক্সপেন্স যদি আমি যোগ করি তখন লিখতে হয় কি, টোটাল ফিক্সড এক্সপেন্সেস। তো আমরা দুইটা খরচ পেলাম, একটা টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্সেস যেটা ছিল এ নাম্বারে, টোটাল ফিক্সড এক্সপেন্সেস যেটা পেলাম হচ্ছে বি নাম্বারে। সি নাম্বারে তখন লিখতে হবে হচ্ছে টোটাল এক্সপেন্সেস, ব্র্যাকেটে লেখা আছে কি এ প্লাস বি। লেখার পর এটাকে কী করতে হবে, ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করলে আমাদের যে ব্যয় বিবরণীটা অর্থাৎ কস্ট যেটা আছে টোটাল ফ্লেক্সিবল বাজেট সেটা তৈরি হয়ে গেল। খুবই সহজ অঙ্ক, এবং এই অধ্যায়ের অঙ্ক নিয়ে একটা মজা হচ্ছে, আমাদের অঙ্কগুলো যতগুলো অঙ্ক আমি করাবো এর প্রত্যেকটা অঙ্কই জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ফিগার চেঞ্জ করে করে বহুবার কোশ্চেন সেট আপ করেছে। যেমন আমরা আজকে একটা অঙ্ক নিয়ে কথা বলি। স্ক্রিনে তোমরা একটা অঙ্ক দেখতে পাইতেছ, ম্যাথমেটিক্যাল প্রবলেম 1। ম্যাথমেটিক্যাল প্রবলেম 1-এর ক্ষেত্রে তোমরা একটি স্ক্রিনে অঙ্কটা একটু ভালো মতো পড়ে নাও। The expenses budget for the production of 10,000 units in a factory are as follows. একটা ফ্যাক্টরির 10,000 ইউনিটের জন্য নিম্নোক্ত খরচগুলো দেওয়া আছে, অর্থাৎ 10,000 ইউনিটকে বেস করে তারা খরচগুলো নিম্নে দিয়েছে। প্রথমে কি আছে, ইউনিট কস্ট টাকা দেওয়া আছে, অর্থাৎ 1 ইউনিট উৎপাদনের জন্য আমার এই পরিমাণ টাকাগুলো কি হয়, খরচ হয়। কী কী লেখা আছে, র ম্যাটেরিয়ালস, অর্থাৎ 1 ইউনিট র ম্যাটেরিয়াল জন্য খরচ হয় কত টাকা, 90 টাকা। এটা 1 কেজি হতে পারে, 1 মিটার হতে পারে, 1 সেন্টিমিটার হতে পারে, এর জন্য খরচ হয় কত টাকা, 90 টাকা। লেবার আছে কত টাকা, 25 টাকা। লেবার মানে কি আমাদের শ্রমিক, শ্রম খরচ। ভ্যারিয়েবল ওভারহেড আছে কি, ভ্যারিয়েবল ওভারহেড মানে কি পরিবর্তনশীল পরিব্যয়, সেটা আছে কত, 20 টাকা করে। তারপরে আছে ফিক্সড ওভারহেড, ব্র্যাকেটে 1 লক্ষ টাকা দেওয়া আছে, সাথে ইউনিটও দেওয়া আছে 10 টাকা। ভ্যারিয়েবল এক্সপেন্স সরাসরি লেখা আছে ডিরেক্ট, অর্থাৎ পরিবর্তনশীল খরচ প্রত্যক্ষ। সেলিং এক্সপেন্স 10% ফিক্সড, আমরা জানি পার্সেন্টেজের ক্ষেত্রে তার মূল ফিগারটা কত, 100%। 100% ফিক্সড হয়, বাকি 90% কি থাকবে, ভ্যারিয়েবল থাকবে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স সেম কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস টাকা আছে কত, 60,000, সাথে আবার পার ইউনিট দেওয়া আছে কত, 6 টাকা করে। প্রিপেয়ার এ বাজেট ফর দ্য প্রোডাকশন অফ 8,000 ইউনিটস অ্যান্ড 5,000 ইউনিটস। আমার যে অঙ্কের মূল ফিগারটা দেওয়া আছে 10,000 ইউনিটের জন্য, আমার বের করতে হবে 8,000 ইউনিটের খরচ কত, 5,000 ইউনিটের জন্য খরচ কত টাকা আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর ফিক্সড ফর অল লেভেল। এই লাইনটা হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে ধাঁধায় ফেলার জন্য দিয়ে দিছে। আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তো ফিক্সডই। এখন এই প্রশ্ন থেকে আমি বুঝবো কীভাবে যে কোনগুলো ফিক্সড, কোনগুলো ভ্যারিয়েবল, কোনগুলো হচ্ছে সেমি ভ্যারিয়েবল। খুব সহজ একটা পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিই, যেটার মধ্যে শুধু পার ইউনিটের কস্ট দেওয়া আছে। যেমন র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, লেবারের ক্ষেত্রে, ভ্যারিয়েবল ওভারহেডের ক্ষেত্রে এখানে ব্র্যাকেটে কোনো কিছু লেখা নেই,
শুধুমাত্র পার ইউনিটের কস্টটা দেওয়া আছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্সেস। আবার বলতেছি, যে খরচটা শুধুমাত্র পার ইউনিট দেওয়া আছে, এর সাথে ব্র্যাকেটে কোনো কন্ডিশন দেওয়া নাই, সেটা হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্সেস। তো কোনটা কোনটা যাবে? র ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, ভ্যারিয়েবল এক্সপেন্সেস। এই চারটা আইটেম হচ্ছে পিওর ভ্যারিয়েবল এক্সপেন্সেস, অর্থাৎ এখানে শুধুমাত্র পার ইউনিটের কস্ট দেওয়া আছে, ব্র্যাকেটে কোনো কন্ডিশন এখানে দেওয়া নেই। ফিক্সড চেনার উপায় হচ্ছে কি, যে খরচ পার ইউনিট আছে সাথে টাকা দেওয়া আছে, সেটার নাম হচ্ছে কি ফিক্সড এক্সপেন্সেস। ফিক্সড ওভারহেড আর একটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তো যার পার ইউনিট কস্ট দেওয়া আছে সাথে সাথে আমার প্যাকেটে টাকা দেওয়া আছে, তখন এটার নাম কি হবে? ফিক্সড এক্সপেন্সেস হবে। দুইটা খরচ একটু ভিন্ন রকম তোমরা দেখতে পাইতেছো, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এই দুইটা খরচে পার্সেন্টেজ দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে। পার ইউনিট কস্ট তো দেওয়াই আছে, সাথে আমাদের কি দেওয়া আছে? যেমন সেলিংয়ে লেখা আছে 10% ফিক্সড। আমরা জানি যে পার্সেন্টেজের ক্ষেত্রে মূল ফিগারটা হচ্ছে 100%। এর মধ্যে 10% যদি ফিক্সড অর্থাৎ স্থায়ী হয়, বাকি থাকে 90%, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। অর্থাৎ এই খরচটা হচ্ছে সেমি ভ্যারিয়েবল খরচ, সেমি ভ্যারিয়েবল কস্ট। কীভাবে? এর মধ্যে ভ্যারিয়েবলের একটা অংশ আছে, ফিক্সডের একটা অংশ আছে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের ক্ষেত্রে সেম কাজ, সেখানে কি আছে? 20% ফিক্সড আছে, তাহলে বাকি 80% অর্থাৎ 80% আছে কি? ভ্যারিয়েবল। অর্থাৎ এই খরচটার মধ্যে ফিক্সডের অংশটা ঢুকানো আছে, ভ্যারিয়েবলের অংশটা ঢুকানো আছে। আমরা কিছুক্ষণ আগে ডেফিনেশনে পড়ে আসছিলাম যে খরচের মধ্যে স্থায়ী ব্যয় থাকে, পরিবর্তনশীল ব্যয় থাকে, অথবা এটা পিওর স্থায়ীও না, পিওর ভ্যারিয়েবলও না, তখন এটাকে কি বলা হয়? আমাদের সেমি ভ্যারিয়েবল এক্সপেন্স বলা হয়। সেমি ভ্যারিয়েবল এক্সপেন্সটাকে আমরা কিছুক্ষণ আগে যে স্টকটা দেখে আসলাম, এর একটা অংশকে ভ্যারিয়েবলের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি, একটা অংশকে ফিক্সডের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তারপরে হচ্ছে আমাদের অঙ্কের প্যাটার্নটা আমাদের সাজাতে হবে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম নিচে যে একটা লাইন দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর ফিক্সড ফর অল লেভেল, কারণ ওটা তো ফিক্সডই থাকবে, কারণ ব্র্যাকেটে 60,000 টাকা দেওয়া আছে। যদি এই লাইনটা এইভাবে লেখা থাকতো ফিক্সড ওভারহেড আর ফিক্সড ফর অল লেভেল, একই কাজ করতাম। যদি আমাদের এটা লেখা না থাকতো, আমরা কি করতাম? সেম কাজ হচ্ছে এখানে করে দিতাম। তবে এই অঙ্কের আমরা কিসে যাব? এখানে একটা সলিউশনটা দেখি, আমাদের সলিউশনটা কি হলো। সলিউশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে লিখতে হবে কোম্পানি লিমিটেড, ড্যাশ ড্যাশ কোম্পানি লিমিটেড। যেহেতু এখানে কোম্পানির নাম লেখা নাই, এখানে যদি কোম্পানির নাম লেখা থাকতো সাকিব কোম্পানি অথবা সুমন কোম্পানি অথবা তামিম কোম্পানি, ওখানে লিখে দিতাম তামিম কোম্পানি লিমিটেড। তারপরে লাইনটা লিখতাম ফ্লেক্সিবল বাজেট, এরপরটা লিখতে হয়েছে কি ফর দ্য পিরিয়ড ইনডেড, সময় শেষে। যেহেতু এই অঙ্কের মধ্যে কোনো তারিখ নাই, কোনো সাল নাই, এখানে ডট 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 দিয়ে যাবা। যদি তারিখ দেওয়া থাকতো এত তারিখে শেষ হয়েছে, এত সালে শেষ হয়েছে, তখন লিখতাম হচ্ছে ফর দ্য পিরিয়ড ইনডেড 31 ডিসেম্বর 2020, 31 জুলাই 2020, অর্থাৎ যে তারিখে শেষ হতো ওই তারিখটা আমরা ওখানে বসিয়ে দিতাম। তো অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের একটা ছক কাটতে হবে। প্রথমে একটা কলামে লিখতে হবে ডিটেলসের আইটেমগুলো, ছোটো করে পাশে একটা কলাম লিখতে হবে, তার নাম হচ্ছে রেট, তারপর হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি। লেভেল অফ অ্যাক্টিভিটি কটা ছিল আমাদের? দুইটা। কটা বের করতে বলছিল? দুটো। একটা হচ্ছে 8,000 ইউনিটের জন্য, আরটা হচ্ছে 5,000 ইউনিটের জন্য। তো আমরা যখন ছকটা করব, প্রথমে আমরা লিখলাম হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্সেস। এখন তোমরা যদি কেউ মনে করো যে না স্যার আমি ভ্যারিয়েবল এক্সপেন্সটা লিখবো না, আমি ফিক্সড এক্সপেন্সটা আগে লিখবো, দ্যাটস ওকে, দুটোই কারেক্ট। তুমি ভ্যারিয়েবল আগে লিখতে পারো, ফিক্সডও আগে লিখতে পারো। তো আমি যেহেতু ভ্যারিয়েবল এক্সপেন্স আগে লিখে দিছি, আমার এখানে ভ্যারিয়েবল কিছুক্ষণ আগে প্রশ্ন আমরা যখন পড়লাম, যেটার মধ্যে শুধুমাত্র পার ইউনিটের কস্ট দেওয়া আছে, অন্য কোনো শর্ত নাই, সেটা হচ্ছে কি ভ্যারিয়েবল এক্সপেন্সেস। কীভাবে? র ম্যাটেরিয়াল রেট কত করে ছিল? 90 টাকা করে। র ম্যাটেরিয়ালের রেট কত ছিল? 90। তো আমার লেভেল অফ অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে একটা আছে 8,000 ইউনিট। 90কে যখন আমি 8,000 দিয়ে গুণ দিব, হবে কত? 7,20,000। যখন 5,000কে 90 দিয়ে গুণ দিব আমরা, তখন হবে কত? 4,50,000। অর্থাৎ যে ইউনিটের কস্টগুলো আমার বের করতে হবে, প্রত্যেকটা ইউনিটকে আমার পার ইউনিটের যেটা কস্ট আছে সেটা দ্বারা গুণ করতে হবে। এরপরটা ছিল কি লেবার।
প্রতি ইউনিটের খরচ ছিল কত টাকা? 25 টাকা করে। 25 টাকা করে যদি হয় তাহলে 8,000কে 25 দিয়ে গুণ দিলে কত হবে? 2 লক্ষ। 5,000কে 25 দিয়ে গুণ দিলে কত হবে? 1,25,000। ভ্যারিয়েবল ওভারহেড ছিল কত টাকা করে? 20 টাকা করে। এখানে কত ছিল? 20 দিয়ে যদি আমি 8,000কে গুণ দিই 1,60,000। 5,000কে যদি 20 দিয়ে গুণ দিই আমাদের হয় কত? 1 লক্ষ। এরপরটা ছিল কি? ভ্যারিয়েবল এক্সপেন্সেস। ভ্যারিয়েবল এক্সপেন্সেসের ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে? এখানে 5 টাকা করে ছিল। 8,000কে 5 দিয়ে গুণ দিলে কত হয়? 40,000। আর 5,000কে 5 দিয়ে গুণ দিলে হয় কত? 25,000। এরপর আসো সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্স নিয়ে আমরা বলছিলাম ওখানে ছিল হচ্ছে, তোমরা একটু স্ক্রিনে দেখতে পাইছো যে ওখানে কি ছিল? সেলিং এক্সপেন্স 10% কি ছিল? ফিক্সড ছিল। আমার প্রতি ইউনিটের টাকা ছিল কত? 15 টাকা করে। যেহেতু আমি এখানে ভ্যারিয়েবলের কস্টটা বের করতেছি, তাহলে এটা কিভাবে হলো? সেলিং এক্সপেন্স আমাদের ছিল কত? 15 টাকা। তাহলে 15কে যদি আমি 10% যদি আমার ফিক্সডে চলে যায়, 90% থাকে কিসের মধ্যে? আমাদের ভ্যারিয়েবলের মধ্যে। তখন আমাদের এইভাবে বের করে নিতে হবে। বেরটা কীভাবে করতে হবে? 15 গুণন 90%। 15কে যদি আমরা 90% করি তাহলে কত হয়? 13.5 হয়, অর্থাৎ 13 টাকা 50 পয়সা হয়। তো সেলিং এক্সপেন্স আমার টোটাল ছিল 15 টাকা, যেহেতু 10% ফিক্সড, বাকি থাকে কত পার্সেন্ট? 90%। তাহলে 15 90 দিয়ে গুণ দিলে আমাদের কত হয়? 13 টাকা 50 পয়সা হয়। 13 টাকা 50 পয়সা দিয়ে তুমি 8,000কে গুণ দাও, 5,000কে গুণ দাও, যথাক্রমে কত হবে? 1,08,000 টাকা হবে। আর 67,000 কত হবে? 500 টাকা হবে। এরপর আসে ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের টাকা ছিল কত আমাদের টোটাল? ডিস্ট্রিবিউশনের টাকা ছিল হচ্ছে 10 টাকা। 10 টাকার আমাদের কি ছিল? 20% ছিল ফিক্সড, 10 টাকা। তাহলে বাকি থাকে কত পার্সেন্ট? 80%। কারণ পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা জানি মূল ফিগারটা কত পার্সেন্ট? 100%। এখানে আমাদের 10 টাকা ছিল হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের পার ইউনিটের কস্ট। তো সেখান থেকে ব্র্যাকেটে লেখা ছিল 20% ফিক্সড। তাহলে বাকি থাকে কত পার্সেন্ট? 80%। এটা যাবে ভ্যারিয়েবলের মধ্যে। 80% কত টাকা হয়? 8 টাকা হয়। 10 টাকার 80% কত হয়? 8 টাকা হয়। এই 8 দিয়ে এখন 8,000কেও গুণ দিব, আমি কতকে গুণ দেব? 5,000কেও গুণ দিয়ে দিব। 8 দিয়ে 8,000কে গুণ দিলে হয় 8 8 কত হয়? 64,000। আর 5 দিয়ে গুণ দিলে হয় কত? 5 8 40,000। এবং এই যে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্সগুলো হলো, সবগুলো 8,000-এর লেভেলটা যোগ করলাম, আর আমরা 5,000-এর লেভেলটা যোগ করলাম। 8,000-এর লেভেলটা যোগ করে কত হয়েছে? 12,92,000। আর 5,000 ইউনিটের যোগ করে কত হয়েছে? 8,07,000। এবার যাবো হচ্ছে আমরা ফিক্সড এক্সপেন্সের মধ্যে। ফিক্সড এক্সপেন্স না কি বলছিলাম? যার ব্র্যাকেটে টাকা দেওয়া আছে, দুইটা খরচের মধ্যে টাকা দেওয়া আছে। এক সেলিং দেওয়া হলো ফিক্সড ওভারহেডের মধ্যে দেওয়া আছে, আর এটা দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে। ফিক্সড ওভারহেডের মধ্যে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কত দেওয়া আছে? 1 লক্ষ টাকা। আমি বলে দিয়েছিলাম যে ফিক্সড এক্সপেন্স যেটা, সেটা অল লেভেলে ফিক্সড। অর্থাৎ আমার উৎপাদন যতই বাড়ুক না কেন, যতই কমে যাক না কেন, এই খরচটার কি হয় না? কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমার 1 লক্ষ টাকা দেওয়া ছিল, ওই 1 লক্ষ টাকাই হবে। এই 8,000-এর মধ্যে 1 লক্ষ টাকা হবে, 5,000 ইউনিটের মধ্যেও 1 লক্ষ টাকাই হবে। তারপরে ছিল কি আমাদের? সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্সের ক্ষেত্রে একটা কথা আমাদের জানতে হবে, সেলিং এক্সপেন্সের টোটাল খরচ ছিল কত টাকা? 15 টাকা। টোটাল খরচ ছিল কত টাকা? 15 টাকা। 15 টাকার 90% হয়েছে কত? 13 টাকা 50 পয়সা। আমাদের কোথায় চলে গেছে? 13 টাকা 50 পয়সা। এখানে চলে গেছে হচ্ছে 13 টাকা 50 পয়সা গেছে এই খরচটার মধ্যে, টোটাল 15 টাকার মধ্যে। তো 15 টাকার বাকি থাকে কত পার্সেন্ট? 10%, যেটা ফিক্সডে দেওয়া আছে। 15 টাকাকে 10% করলে হয় কত টাকা? 1 টাকা 50 পয়সা। কত টাকা হয়? 1 টাকা 50 পয়সা। এখানে একটা জিনিস মনে রাখবা যে যখন আমরা ফিক্সড এক্সপেন্স বের করবো, তখন যে পার ইউনিটের খরচটা হবে আমার কত টাকা ছিল? 1 টাকা 50 পয়সা। এই 1 টাকা 50 পয়সাকে গুণ দিতে হবে আমাদের বেজ ইউনিট যেটা ছিল, অর্থাৎ আমার ফ্যাক্টরির উৎপাদন করেছে কত হাজার ইউনিট? 10,000 ইউনিট। ওই বেজ ইউনিট যেটা হবে সেটার সাহায্যে আমার ইউনিটকে গুণ দিতে হবে। আমার বেজ ইউনিট ছিল কত? 10,000 ইউনিট উৎপাদন করে, এবং তার খরচগুলো কী ছিল? এখানে দেওয়া ছিল। 10,000 ইউনিটের জন্য 10,000 ইউনিট
আমার দেওয়া ছিল প্রতি ইউনিটের খরচ কত 1 টাকা 50 পয়সা। 10,000কে যদি আমি 1 টাকা 50 পয়সাতে গুণ দিই হয় কত 15 টাকা, 15,000 টাকা। আমার 8,000 লেভেলে হবে 15,000 টাকা, আমার 5,000 ইউনিটের জন্য কত হবে 15,000 টাকা, কারণ এই খরচটা 2 লেভেলের জন্য কী হবে সমান হবে। সেম ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের ক্ষেত্রে আমার এখানে ডিস্ট্রিবিউশনে ফিক্সডে কত টাকা রেট হয়েছে 8 টাকা, টোটাল ছিল কত টাকা 10 টাকা, এখানে 8 টাকা গেলে থাকে কত টাকা 2 টাকা। এই 2 টাকার খরচটা কোথায় চলে যাবে, আমার 10,000 ইউনিট দিয়ে গুণ দিতে হবে। 2 দিয়ে 10,000কে গুণ দিলে কত হয় 20,000, আর এখানেও কত টাকা যাবে 20,000 টাকা যাবে। আর একটা আছে কত অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের যে খরচটা আছে সেই খরচটা আমাদের কোথায় চলে যাবে, 2 জায়গায় 60,000 টাকা করে চলে যাবে। তো আমাদের 8,000 ইউনিটের জন্য কত হয়েছে 60,000 হয়েছে, আমার 5,000 ইউনিটের জন্য কত হয়েছে, এই একই খরচটা হচ্ছে আমাদের এখানে হবে। এখন তোমাদের যে কাজটা করতে হবে এটা হলো কি টোটাল ফিক্সড এক্সপেন্সেস, এই লেভেলটা যোগ করে, যদি আমাদের মার্কিংটা দেখাচ্ছে না স্ক্রিনের মধ্যে, তোমরা এই 4টে ফিগার যোগ করবে, এই 4টে ফিগার যোগ করবে, যা আসবে এটা নাম হচ্ছে টোটাল ফিক্সড এক্সপেন্স। এরপরে সি নাম্বার দিয়ে লিখবে টোটাল কস্ট অথবা টোটাল এক্সপেন্স এ প্লাস বি, অর্থাৎ 12,92,000-এর সাথে তোমাদের এই 4টে ফিগার যোগ করলে যে ফিগারটা আসছে সেই ফিগারটা পরেরটার সাথে যোগ করে দিবে। আবার 8,07,000-এর সাথে ফিক্সডের যোগফল যেটা আসছে সেটা যোগ করে এখানে বসে দিবে, টোটাল এক্সপেন্সটা হয়ে গেল আমাদের। ইনশাল্লাহ অঙ্কটা তোমরা আশা করবো বুঝতে পারছো। এই লেভেলের অঙ্কটা আমাদের লেকচার শিটের মধ্যে 3টে অঙ্ক আছে। এই 3টে অঙ্ক কমপক্ষে 10 বার আমাদের ইউনিভার্সিটি কোশ্চেন এসেছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কে ম্যাথমেটিক্যাল প্রবলেমটার গুরুত্বটা কতটুকু। আজকের জন্য তোমাদের দুটো বাসার কাজ থাকবে, সেম বাসার কাজ স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আগের যে অঙ্কটা ছিল যেভাবে ছিল, শুধুমাত্র ফিগার চেঞ্জ করে ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এখানে দিয়ে দিছে। এটা তোমাদের জন্য কি থাকবে বাসার কাজ থাকবে। আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে অঙ্কটা বাসায় খাতার মধ্যে করে ছবি তুলে আমার পেজে দিয়ে দিবে অথবা আমার ব্যক্তিগত মেসেঞ্জারে এটা পাঠিয়ে দেবে। এরপর আছে প্রবলেম 3, সেম কাজ দেখতে পাইতেছ যে এখানেও শুধুমাত্র ফিগারগুলো চেঞ্জ করে করে তোমাদের ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এখানে বসিয়ে দিয়েছে। তো আশা করি আমাদের যে লেকচার ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে শুনেছ। যারা মনোযোগ সহকারে শুনেছ আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাসার কাজগুলো তোমাদের জন্য থাকবে এবং পরবর্তীতে চেষ্টা করব আমরা ইনশাল্লাহ অন্য কোনো ধরনের একটা গাণিতিক সমস্যা নিয়ে তারপরে আমাদের কিছু হোমওয়ার্ক দেব, যেগুলো তোমরা বাসায় ইনশাল্লাহ প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।